আগের ব্লগে আপনারা দেখলেন যে আমরা কিভাবে রাজধানী এক্সপ্রেসে এলাম। দিল্লিতে পৌঁছে এখানে হোটেল খুঁজে দিল্লির মেট্রোর জটিল এক্সপিরিয়েন্স নিয়ে দিল্লির বিভিন্ন জায়গা আমরা কিভাবে ঘুরলাম সেই নিয়েই রয়েছে এই ব্লগ। সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে। দিল্লিতে নেমে আমি আর রিজুদা দুজন মিলে হোটেল খুঁজতে বেরিয়েছিলাম। হোটেল খুঁজলাম অ্যান্ড অনেক হোটেল দেখার পর ফাইনালি আমরা যে হোটেলটা সিলেক্ট করলাম সেটা হচ্ছে গুরু ভাস ইন। স্টেশন থেকে আপনি যখন 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে পাহাড়গঞ্জের সাইডে বেরোবেন, তো স্টেশনের যে মেন রোড সেই রোড থেকে ম্যাক্সিমাম 500 to 700 মিটারের মধ্যেই হোটেলটা পড়ছে। হোটেল খুঁজতে গিয়ে যে কয়েকটা জিনিসের মধ্যে আমি আর রিজুদা ফেস করলাম সেটা হচ্ছে এখানে দালালের একটা বেশ বড় মানে সমস্যা আছে। কারণ আপনি রাস্তা দিয়ে যখনই যাবেন দালালরা এসে আপনাকে ছিকে ধরবে, বিভিন্ন রকমের হোটেল দেখাতে চেষ্টা করবে। আর আমরা একজন দালালের সাথে গেছিলামও দেখার জন্য যে ওরা কী হোটেল দেখাচ্ছে দেখি। ওরা আপনাকে বলবে অনেক চিপ রেটের হোটেল দেখাবে, কিন্তু হোটেলগুলো রুমের কন্ডিশন, বাথরুমের কন্ডিশন, রুমের অ্যাম্বিয়েন্স, এরিয়ার অ্যাম্বিয়েন্স, গলির ভেতরে এইসব দেখে শুনে আমাদের রুম পছন্দ হয়নি। কারণ আমাদের প্রত্যেকের সাথে আমাদের ওয়াইফ রয়েছে, তো মেয়েদের সাথে গিয়ে সেসব হোটেলে থাকাটা ঠিকঠাক নিরাপদ লাগলো না। তো আমরা দুজন মিলে আলটিমেটলি যেটা সেট করলাম যে না, আমরা ওই মেন রোডের ধারের হোটেলই নেব। তো এইভাবে খুঁজতে খুঁজতে আলটিমেটলি গুরুভাস ইনটা পেয়েছি। তো ফাইনালি আর বেশি ঘোরাঘুরি না করে, সময়টাও খুব বেরিয়ে গেছিলো, 3টে অলরেডি বেজে গেছে। তো আমরা তাড়াতাড়ি চেক ইন করলাম, 2:30টার সময় চেক ইন করেছি। জাস্ট রুমে আমি বসে আছি এখন এসে। যদি রুমটার আপনি একটুখানি লুক চান, আমি রুমটার লুক একটু দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই হচ্ছে রুম। হ্যাঁ, এই হচ্ছে রুম, জাস্ট এই হচ্ছে তার এন্ট্রান্স। খুব বড় রুম না, মোটামুটি ছোটো রুমের মধ্যেই তার ডাবল বেড অ্যান্ড ঠিকঠাক আছে, লাইট বগেরা অল ঠিক আছে। এখানে একটা আলমারি, ছোটো আলমারি রয়েছে অ্যান্ড ভেতরে এটা হচ্ছে আপনার টয়লেট। তো অ্যামেনিটিস জাস্ট ঠিক আছে, খুব বিরাট কিছু রুম না। আর রেটটা একটুখানি পড়লো, ভারী পড়লো, 1400 টাকা পড়লো রুমটা। আমরা রুমটা সেরকমই নিলাম। হয়তো এতে কম রেটে রুম পেয়ে যেতাম, বাট আর বেশি খোঁজাখুঁজি করার সময়ও ছিল না। আর ট্রেন এমনিতে অনেক লেট করেছে, তো 12টা 12:30 সময় রাজধানী থেকে নামার পরে আমাদের লাঞ্চ এখনও করা হয়নি, তো সেটাও করতে হতো, প্লাস ফ্রেশ হতে হবে। আর তো আর বেশি খোঁজাখুঁজি করলাম না। আপনারা যদি আগের থেকে একটু প্ল্যান করে আসেন, একটু আগের থেকে রুম রেট দেখে আসেন বা সেভাবে দেখেন, তাহলে হয়তো আপনারা ঠিকঠাক রুম পেয়ে যাবেন। বাট এই রুমটা অতটা খারাপ নয়। আমরা এবার বেরোবো বাইরে খাওয়া দাওয়া করে দিল্লি এক্সপ্লোর করতে। তো চলো দেখা হবে এবার দিল্লি। जहाँ जहाँ रखो गली आसमां यार जो जगह अगर तुम পাহাড়গঞ্জ মেন বাজারের খুব কাছেই এই ঋষি ভেজনো ধাবাতে আমরা এলাম পিওর ভেজিটেরিয়ান ফুড খেতে। লোকাল লোকজন বললো যে এখানকার খাবার দাবার বেশ ভালো। তার মধ্যে আমরা অর্ডার করে নিয়েছি 4টে আলুর পরোটা অ্যান্ড তার সাথে এটা হচ্ছে আমাদের পনির বাটার মশলা অ্যান্ড দিস ইজ মাশরুম মশলা। খুব জোর খিদে পেয়ে গেছে, আমার প্রচুর জোর খিদে পেয়ে গেছে। খাবার দাবার খেয়ে যা বুঝলাম টেস্ট বেশ ভালোই। পনির মশলাটা আমার সব থেকে বেস্ট লেগেছে, আর আলুর পরোটা তো আমার অল টাইম ফেভারিট। ধাবাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, তবে খাবারের দাম একটু চড়া লাগতে পারে, তবে বেশ ভালো। হাঁটতে হাঁটতে এবার আমরা এগিয়ে চললাম কনাট প্লেসের দিকে। পাহাড়গঞ্জে হোটেল নেবার সব থেকে বড় সুবিধা হলো এখান থেকে 10 মিনিট হাঁটলেই সামনেই কনাট প্লেস। আর কনাট প্লেসেই রয়েছে নিয়ারেস্ট মেট্রো স্টেশন রাজীব চক। দিল্লি মেট্রোতে ঘোরাফেরা করা প্রথমে বেশ টাফ লাগতে পারে। 9 রকম রঙের 9 রকম লাইন, ব্লু, ইয়েলো, ম্যাজেন্টা, ভায়োলেট, রেড, গ্রে, গ্রিন, অরেঞ্জ, পিঙ্ক। উফ, প্রথমবার দেখলে মাথা খারাপ, কিন্তু ম্যাপটা একটু বুঝে নিতে পারলেই ব্যাপারটা ইজি। আমি দিল্লি মেট্রোর ওয়েবসাইট থেকেও বেশ হেল্প নিয়েছিলাম। এদের ইউজার ইন্টারফেস খুব ইজি। এই যেমন দেখুন, আমি এখন ফর্মে রাজীব চক লিখছি। রাজীব চক থেকে আমি যাব আজকে জামা মসজিদ। তো 2তে জামা মসজিদ লিখে আমি যখনই শো রুটে ক্লিক করব, তখনই আমার সামনে এদের ম্যাপটা চলে আসবে, যেখানে আমাকে ক্লিয়ারলি দেখিয়ে দিচ্ছে যে আমাকে রাজীব চক থেকে প্রথমে মান্ডি হাউস যেতে হবে ব্লু লাইন ধরে, দেন সেখানে চেঞ্জ করতে হবে ট্রেন অ্যান্ড মান্ডি হাউস থেকে জামা মসজিদ ভায়োলেট লাইন। ফেয়ার পড়বে 30 রুপিস, স্টেশন হবে 6। এই যে ইউআরএলটা আছে এটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চেক করে নিতে পারেন।
তো এইভাবে এদের ব্যাপারটা খুব ইজি, ম্যাপেও খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছে। গুগল প্লে স্টোরে এদের কিছু অ্যাপও পাওয়া যায় দিল্লি মেট্রো নামে, তো আপনারা চাইলে তার হেল্পও নিতে পারেন। মেট্রোর প্ল্যাটফর্মে কালার ফুটস্টেপ ফলো করে আপনি একটা লাইন থেকে আরেকটা কালারের লাইনে ইজিলি চেঞ্জ করতে পারেন। রাজীব চক থেকে ব্লু লাইন ধরে আমরা প্রথমে মান্ডি হাউস, তারপর লাইন চেঞ্জ করে ভায়োলেট লাইন ধরে আমরা জামা মসজিদ এলাম। মেট্রোর রেকগুলো অনেকটা আমাদের কলকাতা রেকের মতোই, প্রায় দেখতে খুব সুন্দর আর ঠিক কলকাতার মতোই। মেট্রোর যে গেট দিয়ে আমরা জামা মসজিদে বেরোলাম সেটা আমাদের একটা স্ট্রিট মার্কেটে এনে দাঁড় করালো। মার্কেটটা কিছুটা আমাদের এসপ্ল্যানেডের মার্কেট চত্বরের মতো, রিজনেবল প্রাইসে প্রোডাক্ট পাওয়া যাচ্ছিল। দূর থেকে জামা মসজিদ দেখে ওল্ড দিল্লির ভিড় ঠেলে আমরা এগিয়ে চললাম সেদিকে, কিন্তু গিয়ে বুঝলাম যে এটা মসজিদের পেছনের দিক আর গেট নাম্বার 3। আজ শুক্রবার, জুম্মাবার, তাই ভিড় অনেকটাই বেশি ছিল। পুরনো দিল্লির এই ভিড় ঠেলে আমরা এগিয়ে চললাম 1 নম্বর গেটের দিকে। ওই দিক দিয়েই আমরা মসজিদের ভেতরে ঢুকতে পারব। মোগল সাম্রাজ্যের পঞ্চম সম্রাট শাহজাহানের সৃষ্টি এই বিরাট মসজিদের নির্মাণ কার্য হয়েছিল 1644 সাল থেকে 1656 সালের মধ্যে। এখানে একসাথে প্রায় 25,000 মানুষ প্রার্থনা করতে পারে। ভারতবর্ষের একটা অন্যতম বড় মসজিদ হলো এই জামা মসজিদ। সুবিশাল এই মসজিদের ভেতরের আর্কিটেকচার দেখে আমি সত্যি মুগ্ধ। সন্ধ্যেবেলা 6:30টার পর এখানে মেয়েদেরকে নাকি অ্যালাউ করে না, যেটা আমরা শুনলাম। পুরনো দিল্লির জামা মসজিদের এই চত্বর আর যে কারণে বিখ্যাত সেটা হচ্ছে এর স্ট্রিট ফুড। এখানে আমরা ফিরনি ট্রাই করলাম, যার দাম পড়লো 40 টাকা। প্রথমবার ট্রাই করে বেশ ভালোই লাগলো খেতে। আর ট্রাই করলাম সেই বিখ্যাত শরবতি মোহাব্বত। দুধ, তরমুজ, রু আফজার সংমিশ্রণে বানানো এই শরবত আমার গিন্নির ভালো না লাগলেও আমার তো ভাই হেব্বি লেগেছে। দেরিতে লাঞ্চ করার জন্য কাবাব, তন্দুরি টেস্ট করতে না পেরে আমরা এগিয়ে চললাম ইন্ডিয়া গেটের দিকে ভায়া মেট্রো। ইন্ডিয়া গেট যাওয়ার জন্য জামা মসজিদ থেকে ভায়োলেট লাইন ধরে আমরা এলাম কেন্দ্রীয় সচিবালয় বা সেন্ট্রাল সেক্রেটারিয়েট মেট্রো স্টেশনে। মেট্রো থেকে যেখানে বেরোলাম সেখান থেকে ইন্ডিয়া গেটটা অনেকটাই দূরে, তার জন্য 20 টাকা পার হেড একটা অটো নিতে হলো। আর অটো আমাদের ছেড়ে দিল কর্তব্য পথের অনেকটা সামনে গিয়ে ইন্ডিয়া গেটের বেশ কাছে। সন্ধেবেলা ইন্ডিয়া গেটের এই কর্তব্য পথ, ইন্ডিয়া গেট চত্বরে প্রচুর মানুষের ভিড় ছিল। কর্তব্য পথ আর ইন্ডিয়া গেটের মাঝে একটা হেভি রোড ছিল, বিজি রোড, যেটাকে ক্রস করার জন্য সাবওয়ে টানেল ছিল। সেই সাবওয়ে টানেল দিয়ে গেলে আপনি ইন্ডিয়া গেটের একদম সামনে গিয়ে দাঁড়াতে পারবেন। ইন্ডিয়া গেটের মাথায় তার দেওয়ালে লেখা ভারতীয় সেনাদের উদ্দেশ্যে এই কোটেশন কতজনের চোখে পড়েছে আমি জানি না, কিন্তু আমার মোবাইল ক্যামেরার জুম করে আমি সেই লেখাটাকেই পড়ার চেষ্টা করলাম। প্রথম বিশ্বযুদ্ধ ও আফগান যুদ্ধে শহীদ ভারতীয় সেনাদের স্মৃতির উদ্দেশ্যে 42 মিটার উচ্চতার এই ইন্ডিয়া গেট বানানো হয়েছিল 1921 সালে। এখানে যে ওয়ার মেমোরিয়াল আছে সেটা আমাদের আর দেখা হলো না, কারণ সেটা 6:30টার সময় বন্ধ হয়ে যায়। সুভাষচন্দ্র বোসের 8 ফুট উচ্চতার কালো গ্রানাইট পাথরের স্ট্যাচু দেখে আমাদের আজকের ঘোরা সমাপ্ত হলো। বিভিন্ন জায়গা ঘুরতে যে কি খরচা হচ্ছে, কোথায় কি খরচা হচ্ছে সেটার লিস্ট আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা গিয়ে চাইলে দেখতে পারো। এখান থেকে 30 টাকা পার হেড দিয়ে অটো নিয়ে আমরা ফিরে এলাম আমাদের হোটেল পাহাড়গঞ্জে। দেখা হচ্ছে পরের ব্লগে। বাই বাই।